Hi there, everyone. আসসালামু আলাইকুম সকলকে। হ্যালো বিলিয়ন্স প্রেজেন্স লাইভ পডকাস্টের এপিসোড 6 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলিফ তাসনিম হাসান। আর আজকে আমাদের শোতে আমার সাথে উপস্থিত হয়েছেন একজন ভেরি স্পেশাল গেস্ট। তাকে আসলে পরিচয় করিয়ে দেবার কোনোই প্রয়োজন পড়ে না। আমাদের সকলের প্রিয় ব্যান্ড আর্টসেলের লিড গিটারিস্ট এন্ড বিলসের এক্স স্টুডেন্ট কাজী ফয়সাল আহমেদ। ফয়সাল ভাই, থ্যাঙ্কস আ লট ফর জয়নিং উইথ আস এন্ড ইটস অ্যান অনার টু হ্যাভ ইউ টুনাইট। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। অ্যাকচুয়ালি উইলসের এক্স স্টুডেন্ট হিসেবে উইলিয়ামসের সাথে সবসময় আমি আছি আর থাকবো। ইনশাআল্লাহ ভাইয়া। তো ভাই ফার্স্টলি জানতে চাইবো ভাই, আপনার লকডাউন পিরিয়ডটা কেমন কাটছে, and কি করে ভাই আসলে সময়গুলো পার করছে? সময় বাসায় তো আছি। লাস্ট মনে হয় 2 মাসের মধ্যে বাইরে যাইনি একদমই বাসা থেকে। টাইম কাটানো হচ্ছে ঘরে, তো ফ্যামিলি নিয়ে। আর আমার গিটার আছে, গিটার বাজাচ্ছি, গান কম্পোজিশন হচ্ছে, সবকিছুই। বিশেষ করে মনে হয় যে ফ্যামিলির সাথেই বেশি ক্লোজ থাকা হচ্ছে, কারণ ফ্যামিলিকে এত টাইম দেওয়ার সময় পাই না। তো এখন যেহেতু বাসায় আছি, সবাই একসাথে একসাথে যাচ্ছি, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে বাসা গুছাচ্ছি, বাসার ঘর ঝাড়ু দিতে হচ্ছে, সবকিছুই, কাপড় ধোয়া থেকে শুরু করে সবকিছুই, তো বাসার সব কাজেই হাত দিচ্ছি আর কি। হ্যাঁ, আজকে আমরা মিউজিক বা আর্টসেল নিয়ে কথা বলবো, বাট তার আগে ভাই একটু জানতে চাইবো আপনার উইলস লাইফ সম্পর্কে। আপনার স্কুল লাইফটা কেমন ছিল, এন্ড স্কুল লাইফের যদি কোনো ইন্টারেস্টিং বা মজার কোনো দুষ্টুমির ঘটনা যদি আমি শেয়ার করি। সেটা তো অবশ্যই থাকবে। স্কুলে সবারই মজার ঘটনা থাকে। আর দুষ্টমি তো আমরা ছোটবেলায় সবাই কম বেশি করি। যদিও আমি স্বভাবে খুবই চুপচাপ মানুষ ছিলাম সবসময়, এখনো চুপচাপ। আহ, তবে স্কুলের অনেক স্মৃতি, স্কুলের স্যারদের সাথে অনেক স্মৃতি, দুষ্টামি অনেক স্মৃতি। প্রথম প্রথম ইয়েটা ছিল যখন আমি প্রথমে স্কুলে প্রবেশ করি, মানে যেদি আমার ফার্স্ট স্কুল ছিল, সেটাও একটা মানে কি বলবো, মেমোরি বলা যায়। যে প্রথমে ঢুকে যখন সামনে মাঠটা দেখলাম, বিশাল মাঠ। তো আগের তো সিনারিও ডিফারেন্ট ছিল, এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে স্কুলে। তো আগে যেমন আমাদের 2টা মাঠ ছিল, পিছনে একটা মাঠ, সামনে একটা মাঠ। প্লাস যে আমাদের যেই সিগনেচার বিল্ডিংটা যেটা ছিল উইলসের প্রথমে, সেটা এখন নেই। তো সেটাই খুব মিস করি আসলে, সেটা আসলে সিগনেচার ছিল উইলসের সবসময়। আর আর দুষ্টামির কথা যদি বলি, সেটা অনেক আছে, বলবো। স্যারদের কথা বলি, স্যারদের খুব মিস করি, অনেক স্যারকে মিস করি, অনেক টিচার আমাদের সাথে নেই এখন। যেমন যদি প্রথমেই আমি রিকল করি এরকম, প্রথম যে স্যারদের কথা মনে আসে, যে রোজারিও স্যার। আহ, রোজারিও স্যারকে খুবই মিস করি, উনি নাই, আমাদের ছেড়ে চলে গেছেন। যেমন কোনো বৃষ্টির দিন হলে বা এরকম, বৃষ্টি হলেই আমাদের পড়াশোনা ওই দিন হতো গল্প, গল্প আড্ডা, খুব মজার ক্লাসটা হতো। এমনি তো আমরা সবসময় পড়াশোনা করতামই। ফ্রান্সিস স্যার, আহ, তারপর হচ্ছে তাপস স্যার। তাপস স্যার খুবই মজার মজার ইন্টারেস্টিং স্টোরি বলতো আমাদেরকে, মানে শিক্ষণীয়, যেগুলো আমাদের লাইফে অনেক কাজে এসেছে। উনি এক্সাম্পল দিত যে কিভাবে বড় হতে হবে, বড় হতে হলে কি কি জিনিস ফলো করতে হবে। তারপরে যেসব ব্যক্তিত্বরা শাইন করেছে জীবনে, তাদের তাদের লাইফস্টাইল বলতো আমাদেরকে। তারপর যেমন নাচ টিচারের কথা মনে পড়ে অনেক। নাচ টিচার আমাদেরকে একটা ইউনিক ওয়েতে পড়াশোনা শেখাতো। আমি জানি না তোমরা পেয়েছিলা কিনা নাচ কি, হ্যাঁ, আমরা যখন খুব ছোট নাচ ছিলাম টিচারকে। উনি তখনই আসলে মারা যান, তো ওনাকে আসলে ভালোভাবে পাই। হ্যাঁ, তো ওনার ওনার পড়াশোনা করানোর মানে স্টাইলটাই ডিফারেন্ট ছিল। উনি করতে বোর্ডে লিখতো, লিখে আমাদেরকে ওটা রিপিট করতে বলতো সবাইকে। তারপর উনি যখন বলবে তখন কোনো কিছু লেখা যাবে না এরকম। তারপরে যখন আবার বলবে এখন লেখো, তখন আমাদের লিখতে হতো সাথে সাথে ওই লেখাটা। তারপর আবার এরকম এরকম করে আমাদের ক্লাসেই আসলে সবকিছু পড়া মুখস্থ করে দিত উনি। মানে এরকম একটা স্টাইল ছিল ওনার। তারপরে আরো যদি বলি, বর্মন স্যার। বর্মন স্যারের অনেক বকা, অনেক অনেক মারও খেয়েছি আমরা। আর ওনার একটা ইউনিক মার ছিল, উনি সবসময় এই যে এরকম এই সাইডে এখানে ধরে টান দিত অত চিপ ধরে। জোরে। হ্যাঁ, শীত ধরে, মানে ওটা যে কি ব্যথা লাগতো। যাই হোক, তারপরে উনি অনেক মজাও দিত, টার্গেট দিত যে হ্যাঁ এই কয়টা অঙ্ক করলে তোদের আজকে ছুটি, যা। তো এরকম একটা ব্যাপার। তারপরে ফ্রান্সিস স্যারের কথা বললাম, যে ফ্রান্সিস স্যার তো একটা বাঁশ নিয়ে আসতো আমাদের জন্য মাঝে মাঝে, আমাদেরকে সোজা করার জন্য। তো এরকম অনেক টিচারদের কথা, টিচারকে মিস করি অনেক। তারপরে বিমল স্যার। বিমল স্যার খুবই মজার 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 কাজ করতো স্কুলে। কিশোর পরপর আমরা দেখতাম যে হয়তো কোন একটা সেকশনের কেউ মাঠের মাঝখান দিয়ে দৌড় দিচ্ছে মাথায় হাত দিয়ে, কি ব্যাপার, তার মানে তার মাথায় তেল ঢেলে দিয়েছে হয়তো স্যার, এরকম। মানে ওনার পানিশমেন্ট গুলো ছিল এরকম মজার।
হ্যাঁ, অথবা বলতো মাঠের মাঝখানে গিয়ে দাঁড়ায় থাক রোদের মধ্যে। তো এই পানিশমেন্ট আছে, আদরও আছে সব স্যারদের, টিচারদের, আরো অনেক সবার কথাই মনে পড়ে একটু একটু করে। তারপরে হুজুর আমাদের, সিরাজ স্যার, হুজুর ছিল। তারপরে রুস্তম স্যার। রুস্তম স্যার তো ভাই এখনো আছেন, আর হ্যাঁ, স্টিল ওনার কোনো চেঞ্জ হয়নি, স্টিল মাথার চুল ধরে ওনার স্টুডেন্টদের মার, এটা মানে যেদিন পর্যন্ত উনি রিটায়ার্ড করবেন চেঞ্জ হওয়ার মতো না। হ্যাঁ, আসলে কি হয় যে আমাদের কিন্তু আমাদেরকে অনেক আদরও করেছে, আমাদের পড়াশোনা অনেক ভালোভাবে করেছে, যার জন্য আমরা এখন এই জায়গায় আছি। কিন্তু এই মজার জিনিসগুলো আসলে মনে থাকবে আসলে, যে কি জন্য মার খেয়েছি, বা কি মজার 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 মানে ঘটনাগুলো ঘটেছে ক্লাসে, এগুলো কিন্তু মনে থাকবে সবসময়। তো কথা বলার সময় কিন্তু এগুলো চলে আসে এই জন্য সবসময়। ছোট্ট যদি একটা মজার ঘটনা বলি, যেহেতু মজার ঘটনা বলছিলাম, একটু পরে ভুলে যেতে পারি। আহ আমি যদিও খুব চুপচাপ স্বভাবের ছিলাম, কিন্তু আমি কিন্তু ফার্স্ট বেঞ্চে বসতাম। ফার্স্ট বেঞ্চে বসতাম। আর আমার তখন তো আমরা মিউজিক টিউজিক করি না কিছু, তখন তো সবাই ছোট। হ্যাঁ, গান টান শুনতাম অনেক। তো যেটা হতে হতো যে অনেককে ফলো করতাম, হয়তো অনেকে মাঝে মাঝে একটু চুল বড় হয়ে যেত। আমাদের স্কুলে তো নিয়ম ছিল যে চুল বড় করা যাবে না, 1 ইঞ্চি চুল থাকতে হবে, এর বেশি বড় করা যাবে না। তো যেটা হলো যে সবসময় কি করতাম, তেল দিতাম চুলে, অনেক তেল দিয়ে চাপায় রাখতাম চুল, যাতে বোঝা না যায়। তো তেল দিয়ে শুধু গুছা টুছা রাখতাম। হঠাৎ করে একদিন খবর মানে কিভাবে জানি চোখে পড়ে গেল ফ্রান্সিস স্যারের যে আমার চুল বড়। ব্যাস, সাথে আচ্ছা, সাথে উনি বললো আচ্ছা এদিকে আয়। তারপরে বললো আর কার কার চুল বড় আছে। আর অনেকেই কিন্তু লুকায় লুকায় ছিল এরকম। এখন ওই দিন যেহেতু আমাকে ধরে ফেলেছে, সবাইকে এখন ধরা, সবাইকে, যার যার চুল বড় আছে সবাইকে ডাকিয়ে এনে সবার চুলের মাঝখানে কেটে দিয়েছে কেচি দিয়ে। আমার চুল তো কাটলোই। আমার একটা ফ্রেন্ডের চুল ছিল, ওর একদম এরকম ব্যাক ব্রাশ করা ছিল, ওর মাঝখান দিয়ে চুল কেটে দিয়েছিল এরকম, যে কালকে ভালো করে চুল কেটে আসবি। তো এই এই স্টোরিটা কিন্তু আমি ভুলবো না কখনো, সবসময় মনে থাকবে। যদিও এখন এখন কিন্তু অনেক বড় চুল। তো এখন তো ভাই আপনারা যেহেতু মিউজিক করছেন, লাইভ পারফরমেন্স করছেন, আপনাদের তো রাখতেই হয়, তো আপনাদের সাথে অবভিয়াসলি স্কুল হ্যাঁ, লাইফের তো কিন্তু ম্যাচ হবে। আসলে তখন তো আমরা মিউজিশিয়ান ছিলাম না, তখন গান টান হ্যাঁ, শুনতাম, ওই জন্যই হয়তো আহ টুকটাক সবার মিউজিয়াম, মধ্যেই তো কিছু না কিছু ছিল, ফলো করার ব্যাপারটা। হ্যাঁ, একটা ইন্টারভিউতে ভাই আপনি বলেছিলেন যে লাইক আপনার গিটার বাজাবেন বা মিউজিক করবেন এমন কোনো প্ল্যান ছিল না, আপনি আর্ট করতেন ভালো, তো ভালো ছবি আঁকার ইয়ে ছিল। তো সেটাই ভাই আসলে আপনার ইয়ে ছিল যে আমি ভালো আর্ট করছি, আর্ট নিয়ে হয়তো কিছু একটা করবো। একটা হুম। হঠাৎ করে আপনি যখন ক্লাস 9-এ বা 10-এ পড়েন, আমার ঠিক মনে নেই ক্লাসটা, আপনার ইচ্ছা হলো মিউজিক করার। তো ভাই সেই আর্ট থেকে আজকে আর্টসেল, এই গল্পটা ভাই যদি একটু শর্টে বলতেন, কিভাবে ভাই আপনার গিটার বাজানোটা শুরু, এন্ড কিভাবে ভাই আজকে অ্যাকচুয়ালি ক্লাস 9-এর কথা, তখন ক্লাস 9-এ থাকতে তখন আমি বন জোভির একটা গান অ্যালবাম বের হয়, তখন অ্যালবামটা শুনি। তো আমি যেটা বলেছিলাম যে আমরা ফার্স্ট বেঞ্চে বসতাম, ফার্স্ট বেঞ্চে আমরা যে কয়জন ফ্রেন্ড বসতাম একসাথে, আমার একটা ফ্রেন্ড ছিল সাব্বির, ওর খুব মানে ড্রামস বাজাতে ইচ্ছা করতো, মানে ও সারাক্ষণ পেন দিয়ে এরকম বেঞ্চের মধ্যে হয়তো বাড়ি দিচ্ছে, অথবা আমার পিঠে, আমি বসতাম পিঠের মধ্যে একটা করছে। তো ওর যেহেতু ওইদিকে বিটস নিয়ে ইচ্ছা ছিল, তা হঠাৎ করে ইচ্ছা জাগলো যে যদি আমি যদি গান বাজাতে পারতাম, তাহলে হয়তো ওর সাথে আমরা বসে কিছু একটা করতে পারতাম, যে ও হয়তো ড্রামস বাজাবে, বা ও এরকম বিট বাজালো, আমি সাথে গিটার বাজালাম। আর গান সিঙ্গার তেমন ছিল না কেউ আমাদের মধ্যেই, তা আমরা যে সেরে গলায় হিসেবে গান গাইতাম নিজেরা শখে বসে। ওই ইচ্ছাটা থেকে কিন্তু গিটার কেনার ইচ্ছা জাগলো। তো তখন তো আমরা যেহেতু ক্লাস 9-এ, তো তখন আমি যেটা বলেছি, যেটা বললে যে ছোটবেলা থেকে আর্ট করতাম, তো সবসময় ছবি আঁকতাম। তো আমার বাসায় আমার বাবা মারও ইচ্ছা ছিল যে আমি মানে ছবি আঁকবো বড় হয়ে, বা চারুকলায় বা এইসব জায়গায় কোথাও চলে যাবো এরপরে। তো যেহেতু হঠাৎ করে ওই সময় আমার গানের ভূতটা মাথায় চাপলো, তখন আমি বাসায় এসে বললাম যে আমি গিটার কিনবো, বা আমি গিটার বাজাতে চাই। তো ওই সময় কিন্তু আমার বাবা মারা একটু মানে মন খারাপ হলো, কারণ তারা খুব অ্যাপ্রিসিয়েট করতো যে আমি ছবি আঁকি। হঠাৎ করে আমার কেন এরকম চেঞ্জ ইচ্ছা হলো যে আমি গিটার বাজাবো। তো তখন অনেকভাবেই বাবা চেষ্টা করেছে যে আমি যাতে এইখান থেকে সরে যাই। তো বললো যে দেখো, গিটার তো এখন কেউ এখানে শেখায় না, তুমি যে টাইপের গান শুনো সেরকম কোনো টিচারও এখানে নাই। হ্যাঁ, তো তুমি গান শিখলে হয়তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলো শিখতে পারো। হ্যাঁ, তুমি তো ব্যান্ডের গান শুনো বা বাইরের ওয়েস্টার্ন গান শুনে বেশি। তো এরকম তো শেখার কেউ নাই, তোমাদেরকে আমরা কোথাও নিয়ে যেতে পারবো না, তো তখন তুমি শিখতেও পারবে না। তার চেয়ে তুমি আর্ট করো, তুমি আর্ট নিয়ে থাকো। আর দুইটা জিনিস কখনোই করতে পারবে না কন্টিনিউ, যদি হয় আর্ট করবে নাহলে গিটার বাজাবে। কারণ ক্রিয়েটিভ দুইটা সাইডে কেউ মাস্টার হতে পারে না, যে কোনো একটা সাইডে যেতে হবে। এরকম অনেক কিছু বললো, যে জানে যে এরকম বললে আমি হয়তো সরে আসবো, বা যেহেতু বলছে আর্ট ছাড়তে হবে, আর্ট যেহেতু আমার লাইফ, যেহেতু একটা, আমি যেহেতু ছোটবেলা থেকে আর্ট করি, আর্ট কিভাবে ছাড়বো, সেটা তো ছাড়া যায় না। কিন্তু আমার ওই যে জিদ ছিল মাথার মধ্যে যে না, আমি এখন ইচ্ছা করছে আমি গিটার বাজাবো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ডিসিশন নিয়ে বললাম যে আমি আর্ট ছেড়ে দিবো, যাও।
তুমি বলেছো একটা রাখতে হবে ক্রিয়েটিভ সাইড, তো আমি একটাই রাখবো, আমি আর্ট ছেড়ে দেবো, আমি গিটার বাজাবো। তো তখন আমাকে আমার বাবা চ্যালেঞ্জ দিয়েছিল যে যদি এসএসসি তে ভালো করি রেজাল্ট তাহলে হয়তো সে গিটার কিনে দিবে। তো সেই ব্যাপার আর কি। তো এসএসসি তে আমার রেজাল্ট ছিল 4টা লেটার, স্টার মার্ক ছিল। আর 2 মার্কের জন্য 2টা সাবজেক্টে এক এক করে কম পেয়েছি। তো 2 মার্ক ছুটে 2 মার্কের জন্য আমি 2টা লেটার কম পেয়েছি। তো নাহলে আমার 6টা লেটার হয়ে যেত। তো যাই হোক, রেজাল্ট ভালো হলো তখন। বাবা তো আর কিছু করার নেই, তখন আর কোনো উপায় ছিল না, যে যেহেতু আমাকে প্রমিস করে ফেলেছে যে আমি রেজাল্ট ভালো করলে গিটার কিনে দিবে। তো তখন আমাকে গিটার কিনে দিয়েছিল আর কি, পাড়ার একটা দোকান থেকে। তো এইভাবে আর কি আমার গিটার কিনা হলো। কিন্তু আর্ট সেলে তো আমি আসছি আরো পরে। তো আমি গিটার কিনে, অনেক আমরা ওই যে আমার যে ফ্রেন্ডটা ছিল ওই ফ্রেন্ডের সাথে কিন্তু আমরা ওইভাবে ওকে বললাম যে আমি তো গিটার কিনে ফেলেছি, এখন তুই ড্রামস কিন তাহলে। তো ওকে আবার ড্রামস কিনালাম। তো ও ড্রামস কিনলো, ও উইলসের। তো ও এখন ওভাবে মিউজিক করে না, তো ছেড়ে দিয়েছে অনেক আগে। তো আমরা দুইজন এরকম জ্যাম টাইম করতাম, জ্যাম টাইম করে তারপরে আমরা আরো স্কুলের, তুমি চিনো কিনা জানি না, সাজ্জাদ আরেফিন। ও কিন্তু উইলসের, ও ওয়ারফেজে বেসিস্ট। গিটারিস্ট ছিল। না, গিটারিস্ট। ও আচ্ছা আচ্ছা। ওয়ারফেজের গিটারিস্ট ছিল, ওয়ারফেজে বাজিয়েছে মাঝখানে। ও ছিল আবার আমার ওই যে ড্রামার ফ্রেন্ডটা, ওর ছোট ভাইয়ের ফ্রেন্ড, ও গিটার ও বাজায়। আচ্ছা। এভাবে আবার আমার ড্রামারের ছোট ভাই আবার কিবোর্ড বাজাতে, কিবোর্ড বাজাতো আর কি, ওর ইচ্ছা ছিল কিবোর্ড বাজাতে। তো কিবোর্ড ধরলো, তারপরে ওর আবার ফ্রেন্ডকে ডাকলো যে সাজ্জাদ আমার একটা ফ্রেন্ড আছে গিটার বাজায়। তো এভাবে কিন্তু সব উইলসের মাধ্যমে আমরা সবাই সবাইকে পেলাম। তারপরে আমরা একটা ব্যান্ড করেছিলাম। সেই ব্যান্ডটাই পরে চেঞ্জ হয়ে মেটাল মেজ নাম হয়। তো মেটাল মেজ নামে কিন্তু আমার ব্যান্ড ছিল অনেক বছর। আহ, এবং মেটাল মেজ, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, আমরা সবাই একসাথে শো করতাম সবসময়, মানে সব একই সার্কেলের। এরপরে যখন আমি আমার মেটাল মেজ ব্যান্ডটা আমি অফ করে দিলাম, তখন আমার আসলে আর্টসেল থেকে, যেহেতু আমরা সবাই একই সার্কেলে সবাই সবাইকে চিনি, তখন আর্টসেল থেকে আমার কাছে অফার আছে যে আমি বাজাবো কিনা। তো তখন আমি হ্যাঁ, বললাম মেটাল যে নিউজ হ্যাঁ, নিয়ে আমার ওয়াই নট। একটা মেটাল নিউজ নিয়ে একটা হ্যাঁ, কোয়েশ্চেন শিওর। ছিল আমার, জেলায় 95-এ মেটাল নিউজ ফর্ম হয়েছে যতটা আমি জানি। আপনি যেহেতু হ্যাঁ, 95-এ গিটার কিনেন, গিটার কেনার পরপরই আসলে একটা নতুন ব্যান্ড ফর্ম করবেন, এই সাহসটা আপনার কিভাবে হলো? লাইক শেখার জন্য তো একটা টাইম লাগে, স্টেজ স্টেজ পার করার পর নর্মালি আমরা চিন্তা করি যে একটা ব্যান্ড করবো বা একটা কিছু হবে। তো সেই সাহসটা বা সেই প্ল্যানটা আসলে কোথা থেকে হলো যে লাইক আমি গিটার কিনেছি এখনই আমি একটা ব্যান্ড ফর্ম করবো? এখন ওই যে যেটা বললাম যে আমি তো আমার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড ড্রাম বাজাতো, আমি গিটার বাজাতাম, তো দুইজন বাজাচ্ছি। আচ্ছা এখন কি হচ্ছে, এখন সিঙ্গার তো নাই এখানে, কাউকে তো আচ্ছা। গাইতে হবে। এখন জিনিসটা মানে কমপ্লিট হচ্ছে না, ইনকমপ্লিট থেকে যাচ্ছে। যে আমি, ও ড্রাম বাজাচ্ছে আর আমি বাজছি শুধু গিটার, কেমন খালি খালি লাগছে, গান নাই কিনা, আমরা তো গান গাইতে পারি না। তো তখন দরকার হলে কি, আচ্ছা কে গান গাইতে পারে এরকম কাউকে খুঁজি। তখন উইলসেরই, তখন ওই যে সাজ্জাদ, যে ওর ক্লাসমেট ছিল রাজীব। তো রাজীব ছিল ভোকাল, ও গান গাইতো, ও কিন্তু উইলসের, রাজীবও উইলসের। তো ও তখন রাজীবকে ডাকলো, তখন আমরা সব, রাজীব গান গাইতো, তখন সাজ্জাদও গিটার বাজাইতো, আমি গিটার বাজাতাম, আর সাব্বির ড্রাম বাজাতো। তো এভাবে কিন্তু আমাদের একটা কমপ্লিট জিনিস তখন হলো যে হ্যাঁ, কেউ গান গাচ্ছে সবাই। তো এরকম করে গান করছি। এখন হচ্ছে আচ্ছা গান কিছু শুনে করছি, এখন আমরা তো গান কাভার গান করছি। আচ্ছা যে গান তুলতে ইচ্ছা করলো ওই গান তুললাম, কিন্তু আমাদের নিজেদের কি হবে? তো আচ্ছা। নিজেদের সাইডটা চিন্তা করার পর থেকে কিন্তু এই জিনিসটা আসলো। আচ্ছা তাহলে তাহলে তো আমাদের একটা ব্যান্ড করা উচিত। না হলে ব্যান্ড যদি না হয় তাহলে এই গানটা কার? তো গানটা তো একটা নাম দিতে হবে। তো গানটা নাম দিতে হলে তখন ব্যান্ড চলে আসে, যে আচ্ছা এই ব্যান্ডের এই গানটা হবে। তখন আমরা মিলে ঠিক করলাম যে আচ্ছা কি নাম দেওয়া যায়। এরকম অনেকে, যেহেতু স্কুল ফ্রেন্ড, আবার সবার এক একজন এক এক দিকের মানে ইন্সপিরেশন ছিল। তো একজন বলতো না নাম এটা হবে, এ বলতো নাম এটা হবে। তো এরকম অনেক নাম আসতো। তো এরকম আমরা কয়েকবার নাম চেঞ্জ হয়েছে, যেহেতু তখন আমরা ছোট। তো তখন তো আমাদের ওইভাবে চিন্তা আসে নাই যে কি করলে ভালো হবে। যখন যেটা ভালো লাগতো তখন সেরকম। এখন হিমেল ভালো লাগছে, আচ্ছা হিমেল একটা নাম দিলাম। আচ্ছা না, হিমেল নাম দিলে তো সবাই আবার শুনে মনে করবে যে হ্যাঁ ভয়ানক নাম হয়ে গেল। এখানে একটু আমরা তো নর্মাল মানে একটু ব্যালেড রক বা সফট নাম্বারও করি, তাহলে কি হয়? তো এরকম নাম চেঞ্জ করার পর পর এরকম আস্তে 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 আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। আমরা একটা কাগজের মানে অনেকগুলা কাগজের মধ্যে নাম লিখে একটা পাত্রে রেখে টস করলাম, যে যে আরেকটা ফ্রেন্ডকে দিয়ে উঠালাম যে এটা উঠাও। তখন সে নামটা উঠালো, তখন ওই মেটাল মেজ নামটা উঠছিল আর কি। আচ্ছা তো আচ্ছা। মেটাল মেজ নামটা উঠে আসাতে তখন বললো আচ্ছা এখন মেটাল মেজ তাহলে নাম হয়ে যাক। তো আমরা শেষমেশ কি ভাই করবো, লটারি আমরা, করতে হয়েছিল ব্যান্ডের নাম সিলেক্ট করার জন্য? হ্যাঁ কারণ ওই যে সবসময় লেগে থাকতো, আমি একটা নাম বলতাম, আচ্ছা। তখন আরেক ফ্রেন্ড একটা নাম বলতো, এক একজন এক একটা নাম বলতো, কারো প্রেফারেন্স তো দেওয়া যাবে না, ঠিক না? সবাইকে সমান আচ্ছা। থাকতে হবে, তাহলে মানে ব্যালেন্স রাখার জন্য আর কি।
ভাই আপনি অ্যাজ এ গেস্ট গিটারিস্ট অনেক ব্যান্ডে বাজিয়েছেন, আপনি ক্রিপ্টিক ফেটের সাথে বাজিয়েছেন ভাই, আর্কের সাথে আপনার বাজানোর ইয়ে আমি দেখেছি, তারপর ভাই আপনি অর্থহীনের সাথে বাজিয়েছেন, ওয়ারফেজের সাথে আপনার ভাই বাজানোর সুযোগ হচ্ছে অ্যাজ এ গেস্ট গিটারিস্ট, তারপর ভাই আপনি ইয়ের সাথে বাজিয়েছেন, আপনি ফুয়াদ ফ্রেন্ডস এর সাথে বাজিয়েছেন। তা এতগুলো ব্যান্ডে হ্যাঁ, বাজানোর এক্সপিরিয়েন্স কেমন ছিল অ্যাজ এ গেস্ট গিটারিস্ট, এন্ড মানে পার্টিকুলারলি যদি একটা পিক করতে বলি, কোন ব্যান্ডে বাজানোর এক্সপিরিয়েন্সটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? এইটা বলাটা কিন্তু টাফ হবে, কারণ আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স ওপিনিয়ন ব্যাপার। যেটা। এক একটা ব্যান্ড এক এক রকম, এক একটা আমি যেটা হয় যে আমি নিজেও বিশ্বাস করি এবং আমাকে সবাই ভাবেই বলে যে আমি একটা ভার্সেটাইল গিটারিস্ট। আমি কখনো জনরা বেস গিটারিস্ট হতে চাইনি বা মিউজিশিয়ান হতে চাইনি যে আমি শুধু একটা স্টাইলের মিউজিক করব। আসলে গান তো অনেক রকমের আছে, এখন সব গানই ভালো, হ্যাঁ, তো সব গানের শ্রোতা আছে। এখন যেটা আমার ভালো লাগবে সেটা আমার ঝুড়িতে থাকবে, আমার ক্যাটাগরিতে থাকবে। তো ওই দিক থেকে আমি আসলে সফট রক থেকে শুরু করে ব্যালেড, হে মেটাল, ইভেন ডেথ মেটালও কিছু শুনি। তারপরে আবার এমন না যে আমি রবীন্দ্রসঙ্গীত শুনবো না বা নজরুল সঙ্গীত শুনবো না, নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীতও শুনি, আধুনিক গানও শুনি, পপ গানও শুনি। তো এই দিক থেকে হয় কি যে প্রেফারেন্সটা আসলে অনেক বড় হয়ে গেছে, চয়েসটা অনেক বড়, যেহেতু আমার অনেক অনেক টাইপের মিউজিক শোনা হয়। তো মনে হয় কিছু সময় মনে হয় যে আচ্ছা এই মিউজিকটা এরকম একটা মিউজিক করি, আর একটা গান করলে হয়তো আমি একটা সফট গান করবো, আচ্ছা আবার মনে হয় যে একটা হেভি মেটাল গানও করি। তো এই এই থেকেই যেটা হয়, যেহেতু আমার পারদর্শিতা সব দিকে চলে গেছে, তো ওইখানে আমার অফারও আসছে অনেক জায়গা থেকে, আচ্ছা তাহলে আমাদের গিটারিস্ট দরকার, ফয়সালকে বলি একটু বাজে দিতে। তো এইভাবে করে কিন্তু সবখানে আসছে, আর সবার সাথেই আহ, একটা ফ্রেন্ডলি টার্মসে আমি আছি, সবার সাথে খুব ক্লোজ। তো এই জন্য সবাই বলে, যখন কারো দরকার হয় তখন বলে যে আচ্ছা একটু ফয়সাল একটু বাজায় দাও এটা। ওভাবেই করেই ব্যান্ডগুলোতে বাজানো আসছে। এখন আমি আসলে এখানে চয়েস করার কিছু না, সবগুলো আমার ভালো লাগে দেখে আমি বাজাই। আর আমার সাইড থেকে আমি বলি যে যেটা আমার ভালো লাগে সেটাতে আমি বাজিয়েছি। এমন আরো অনেক জায়গা থেকে অফার আসছে, হয়তো এখানে অনেক কিছু ম্যাটার করে আসলে, যেটা মন থেকে আসবে, যেটা আমি বাজাতে পারবো সেটাতে আমি বাজাবো। ওই জন্যই সবগুলোই আসলে আমার ভালো লাগে, সব মিউজিক আমার ভালো লাগে, মানে কোন একটা সাইড আসলে চুজ করে নেওয়ার সম্ভাবনা নেই। তবে ওভারঅল যদি বলি রক মিউজিক, মানে আই এম ইনটু রক মিউজিক মোর দেন এনি আদার মিউজিক। অলরাইট। ভাই আপনি যখন প্রফেশনালি গিটার বাজানো শুরু করেন, লাইক তখন ভাই আপনি মানে কখন আর কি ভাই এই ডিসিশনটা নেওয়া হয়েছিল যে লাইক আমি প্রফেশনাল কোনো ক্যারিয়ারে যাব না, আমি মিউজিকটাকে মেইনলি মেইন এমফেসিস দিব? And ভাই যখন আপনি শুরু করেছিলেন তখন ভাই আপনার গিটারিস্ট আইডল কে ছিল, যে যাকে ফলো করে ভাই আপনি বাজাতেন বা যার মতো আসলে হতে চাইতেন ছোটবেলায়? এইটাও আসলে অনেক চেঞ্জ হয়েছে শুরু থেকেই। এটা এটা হয় কি যে আমাদের লাইফে আমরা যখন আগাতে থাকি তখন অনেক কিছু আমরা নতুন নতুন করে আবিষ্কার করি, কিন্তু প্রতিদিনই হয়তো নতুন কাউকে আবিষ্কার করি। এখন আহ, ছোটবেলায় আমার লিসেনিং এর যে ক্রাইটেরিয়া বা যেরকম ছিল, আমার দুই মামা গান শুনতো সবসময়। তো তারা যেহেতু সবসময় গান শুনতো, তো আমি ছোটবেলায় জ্ঞান ফেরার পর থেকে যখনই নানা বাসায় যেতাম, মামাদের বাসায় মানে বেড়াতে যেতাম, তখনই গানের মধ্যে থাকতাম, তো গান চলছে বাসায়। তো তখন তা কি হচ্ছে, তাদের প্লে লিস্টটা আমার মধ্যে ঢুকে গেছে, তারা যে গানগুলো শুনতো। তারপর আস্তে আস্তে যখন আমরা নিজেরা বড় হলাম, তখন আমরা নিজেরা গান শোনা শুরু করলাম, তখন কিন্তু আরো এরকম একটা প্রেফারেন্স থেকে একটা রেফারেন্স থেকে একটা রেফারেন্স আসতো। যে হয়তো আমি একটা গান রেকর্ডিং করতে দিলাম, ওখানে হয়তো ফিলার আছে, ফিলারে হয়তো আরেকটা অন্য একটা শিল্পীর গান রেকর্ড করে দিল, ওইটা শুনে হয়তো ভালো লাগলো, আবার নেক্সটে গিয়ে বললাম আচ্ছা এই শিল্পীর গানটা দেন। অথবা দোকানে গেলাম, দেখলাম যে নতুন আসছে, আচ্ছা একটু ছাড়েন, একটু শোনালো, তখন হয়তো ভালো লাগলো। তখন কিন্তু আস্তে আস্তে ঝুলিটা আর কি আমাদের লিসেনিং এর প্লেলিস্টটা বড় হতে থাকে এভাবে। তো এভাবে যদি বলি, প্রথমে আমার শোনা হয়েছে, আমার মামারা শুনতো, ম্যামস্টিন শুনতো অনেক, ম্যামস্টিন, জো স্যাট্রেনি, এরকম ইনস্ট্রুমেন্টাল গুলো শুনতো। তখন ওই গিটার গুলো শুনে আমার খুব মানে আমি ইন্সপায়ার্ড হতাম। তো তখন প্রথম দিকে আসছে ম্যানস্টিন, জো স্যাট্রিয়ানি এরকম। তারপরে যখন আমি আস্তে আস্তে শোনা শুরু করলাম, হেভি মেটালের দিকে চলে গেলাম, তখন এই মেগারেট থেকে মার্টি ফিরম্যান আসলো, প্যান্টেরা শুনতাম, প্যান্টেরা থেকে আহ, এই যে ড্যারেল আসলো, ডাইমব্যাক ড্যারেল আসলো। তো এরকম করে করে আমার তারপরে ভিনিমোর। তো যদি আমার লিসেনিং এখন বলি, যে যদি আমি এখন বুঝাতে চাই যে আমার বাজানোর পিছনে কাদের ইন্সপিরেশন আছে বা কাদের ছাপ পাওয়া যায়, তাহলে বলবো ম্যামস্টিন আছে, এখানে জোসেফ ট্রেনি আছে, ভিনিমোর আছে, ডায়াবেক ড্যারেল আছে, মার্টি ফ্রিডম্যান আছে, জেসন বেকার আছে। আর দেশের মধ্যে আহ, অবশ্যই কমল ভাই, বাচ্চু ভাইকে আমরা খুব মিস করি, উনি নাই আমাদের মাঝে। তো এই কমল ভাইকে আমরা সাধারণত যেই টাইপের আমরা মিউজিক শুনে বড় হয়েছি, মানে হেভি মেটাল বা হার্ড রক এরকম, তো ওখানে কিন্তু বাচ্চু ভাই আর কমল ভাই ফার্স্টে আসে। হেভি মেটালের দিকে কমল ভাই আসে, বাচ্চু ভাই আসে, হার্ড রক মেলোডি সব সব দিক থেকে। তো ওই দিক থেকে কমল ভাই আসছে, বাচ্চু ভাই আসছে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি আপনার একজন ক্লাসমেট কমেন্ট করেছে, এত শান্তশিষ্ট ফয়সাল বি সেকশনে
কিভাবে যে হেভি মেটালে ঢুকলো চিন্তাই করতে পারি না। একসাথে অনেকদিন ক্লাস করেছি ওর সাথে, প্রাউড অফ হিজ অ্যাচিভমেন্ট। হিজ নেম ইজ শেখ আশরাফ। হ্যাঁ, আশরাফ, হ্যাঁ, শেখ আশরাফ। ওকেও কিন্তু আমি স্কুলে জানতাম যে চুপচাপ, হ্যাঁ, ও যে হিমেল শুনে এটা কিন্তু আমরা জানি না, এটা কিন্তু পরে জানতে পেরেছি। তাও এটা বেশি দিন না, এটা হয়তো এই তো বছর খানেক আগে হবে এরকম। আচ্ছা আচ্ছা। তো কি হয় এখন ফেসবুকের যুগে কিন্তু কি হয় যে আমরা স্কুল লাইফে যে যাদেরকে আমরা আর দেখা হয় না এখন বা খুঁজে পাইনি, ফেসবুকের থ্রুতে আমরা আবার অনেককে পাচ্ছি খুঁজে খুঁজে আস্তে আস্তে। তো এমন হচ্ছে আমার 14 বছর পর এক ফ্রেন্ডকে পেয়েছি, 18 বছর পর এক ফ্রেন্ডকে পেয়েছি ফেসবুকে। তো এখন কিন্তু এই জিনিসটা খুব মজা লাগছে যে তখন সবাই দেখি, এখন হয়তো আমি একজনকে দেখছি সে হয়তো অনেক বড় একটা পোস্টে বাইরে বিদেশে কাজ করছে, তখন বলছি ও যে এরকম জায়গায় যাবে আমি কিন্তু কোনো চিন্তা করিনি। বা এখন যেমন আশা যেমন বলছে যে আমি আমি যেটা বললাম স্কুলে আমি এত চুপচাপ ছিলাম, আমি যে স্কুলটা শেষ হতো চলে আসতাম বাসায়। মানে স্কুলে কিন্তু আমাকে ওখানে ওখানে কেউই দেখতো না, মানে এক্সট্রা টাইমে ক্লাস ছাড়া আমি ক্লাসের আগে যেতাম, শেষ করে চলতাম। আমি কোনো দৌড়াদৌড়িতে নাই, লাফালাফিতে নাই, কারোর সাথে আড্ডাবাজিতে নাই, কোনো কিছুতে ছিলাম না স্কুলে। একদম চুপচাপ ছিলাম, ফার্স্ট বেঞ্চে বসতাম। তো আমি যে হেমেল শুনি এটা কেউ বুঝতে পারবে না, বা এখন যে স্টেজে হেডব্যাং করে এটা দেখো সবাই অনেকে অবাক হতে পারে, হয়তো রিলেট করতে পারবে না যে আমি হয়তো সেই ছেলেটা স্কুলের। কমপ্লিটলি ভাই চেঞ্জ, কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টার। হ্যাঁ, যেটা হচ্ছে লিসেনিং, তো লিসেনিং এর জায়গা, এখন কথা হচ্ছে সবকিছুর একটা জায়গা আছে। আমি স্কুলের কথা চলে আসি কিন্তু বারবারই, কারণ কারণ চলে আসে কারণ স্কুলে আমরা যেই সিস্টেমের মধ্যে ছিলাম সেই সিস্টেমটাই কিন্তু আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছে যে কোথায় কিরকম আচরণ করতে হবে। স্কুল যেহেতু পড়াশোনার জায়গা, তো পড়াশোনার জায়গায় আমরা পড়াশোনা করতাম, চুপচাপ থাকতাম। মানে এখন আহ এর পরের লাইফে আমরা কি হব সেটা তো আমাদের ডিসিশন, রাইট? তো স্কুলে থাকতে আমরা গান শুনতাম, তখন কিন্তু আমরা মিউজিশিয়ান না, তখন আমরা স্টুডেন্ট। স্কুল থেকে যখন বের হয়ে গেছি তখন এক একজন এক একজনের ডেস্টিনেশন ঠিক করে নিয়েছি যে আমি এদিকে যাবো, আমি এদিকে যাবো। কিন্তু স্কুলের শিক্ষাটা কিন্তু আছে যে কোন জায়গায় কিরকম আচার ব্যবহার রাখতে হবে, কিভাবে চলতে হবে। অলরাইট। নেক্সট যে কোয়েশ্চেনটা করবো সেটা হচ্ছে আমি কোনো কম্পারিজনে যাচ্ছি না, জাস্ট ফ্র্যাঙ্কলি আস্কিং যে আপনি ভাই যখন আর্টসেল জয়েন করলেন, এরশাদ ভাই যখন লিভ নিল, তখন এরশাদ ভাইয়ের রিপ্লেস করাটা কতটা টাফ ছিল আপনার কাছে? জাস্ট আপনার কাছে। আর আর্টসেলের জানি আর্টসেলের ফ্যান বেস কতটা ডিফারেন্ট এন্ড কতটা মানে এক্সপেকটেশন রাখে তাদের ব্যান্ড মেম্বারদের কাছ থেকে। তো সেই চ্যালেঞ্জটা কিরকম ছিল এরশাদ ভাইকে রিপ্লেস করা? অ্যাকচুয়ালি যেটা বললাম যে একটা জায়গায় যখন আহ, মানে একটা ব্যান্ডে এটা এরশাদ যখন ছিল, ওরা যেহেতু ব্যান্ডটা গড়েছিল, তো সেখানে সবার একটা মানে কি বলবো যে ছাপ থাকবেই। তো এখন যারা শ্রোতা ছিল তারাও কিন্তু ওভাবে শুনে অভ্যস্ত। তো তারা কিন্তু কখনো চিন্তা করে না যে আমার আইডল বা আমি যাকে যার গান শুনছি সেখানে কোনো কিছু চেঞ্জ হোক। তো এটা এটা আসলে চ্যালেঞ্জিং, এটা সবাই সব ক্ষেত্রে। এখন আমি যেমন মেটাল মেজে এখন বাজাচ্ছি না, মেটাল মেজে যখন অন্য কোনো গিটারিস্ট বাজাতে আসবে তখন কিন্তু সবাই আমার জায়গা থেকে জাজ করবে যে না ফয়সাল ভাই কেন নাই, আমরা একে এ কেন আসলো, তো এরকম একটা ব্যাপার যে এ কি পারবে। তো ওইখান থেকে ফ্যানদের কিন্তু একটা মানে ভয় ছিল যে আমি কি কোপ আপ করতে পারবো কিনা আর্টসেল, বা আর্টসেল কি চেঞ্জ হয়ে যাবে কিনা। তো সেই চ্যালেঞ্জটা ছিল, কিন্তু আমার মনে হয় যে সেটা অনেকটাই আমি অতিক্রম করে চলে আসছি এখন জয়েন করার পরে। কারণ প্রথম দিকে এই কমপ্লেন গুলো আসতো এবং অনেক শোতে গিয়ে আমি এরকম শুনেছি যে আহ, অনেকে এরশাদ এরশাদ করে মানে ডাকছে আর কি। তো আমি যখন শো শুরু করলাম, বাজানো শুরু করলাম, কয়েকটা শোর পরে কিন্তু আস্তে আস্তে সবাই আমাকে গ্রহণ করা শুরু করেছে তখন। কারণ কারণ কি, কোনো কিছু তো থেমে থাকবে না। হ্যাঁ, একটা ব্যান্ড একটা ব্যান্ডের ডিসিশন, ব্যান্ডকে তো চলতে হবে। অবশ্যই। মেম্বার চেঞ্জ হয়েছে, এটা এটা হয়তো এটা কোনো একটা কারণে তাদের মধ্যে বনিবনা হয়নি বা কোনো একটা সমস্যা ছিল সেটা এখন ব্যান্ড এক প্রতিষ্ঠান, রাইট? এখন যদি উইলসের এখন আগের কোনো টিচারই নেই, অনেকেই নেই, উইলস কি চলছে না? চলছে তো, চলতে তো হবে। অবশ্যই। এখন যদি বলে না আগে টিচারদের লাগবে নাহলে উইলস বন্ধ হয়ে যাবে, তাহলে কি হবে? সেটা হবে না। সেটা যেরকম হবে না সেরকম তো আর্টসেলের ক্ষেত্রে সেটা যে আমার বাজানো দিয়ে আসলে আমাকে প্রুভ করতে হবে সেখানে। আহ, অবশ্যই এরশাদ একটা ইউনিক গিটারিস্ট, আমিও আমার একটা ইউনিক স্টাইল আছে। সবাই সবাই থেকে কিন্তু ইউনিক। হ্যাঁ, যে যার মতো আসলে। প্রত্যেকটা মিউজিশিয়ান, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ক্রিয়েটিভ পার্সন ইউনিক। তো এখন যে যার সাইড থেকে দিবে। এখন সেক্ষেত্রে আমি যখন আমার ফার্স্ট ট্র্যাকটা বের হলো, যেটাতে আমি ফার্স্ট রেকর্ডিং করেছি আর্টসেলের সাথে, সেটা বের হওয়ার পরে কিন্তু আমি রেসপন্সটা পেয়েছি যে মানুষ আমাকে গ্রহণ করতে পেরেছে কিনা। তখন দেখলাম যে 3-4 দিন কিন্তু আমার ফেসবুক পুরো ফ্লাডেড ছিল, মানে কমেন্টসে, অ্যাপ্রিসিয়েশনে, যে অনেক ভালো লাগছে গানটা, অনেক অনেক সুন্দর লিড হয়েছে, অনেক জোস লিড হয়েছে।
তো এইগুলা কিন্তু অ্যাপ্রিসিয়েশন। তো এখন দেখি যে এখন কিন্তু আর ওই কথাগুলো শুনি না তেমন। তো যেটা হয় যে এখন এটা হচ্ছে মানিয়ে নেওয়া। আর চ্যালেঞ্জ সবসময় সবকিছুতে চ্যালেঞ্জ থাকবে, একটা চেঞ্জ আসলে চ্যালেঞ্জ আসবেই। একজন ভিউয়ার কমেন্ট করেছে, আর্টসেলের গান গাইতে গিয়ে আমি রুস্তম স্যারের কাছে মায়ের খেয়েছি। আপনার কোনো এক্সপিরিয়েন্স এমন? যদি থাকে শেয়ার করেন আমাদের সাথে। না, সেটা সেটা ওই যে ফ্রান্সিস স্যার আমাদেরকে বকা দিত, কারণ আমরা ওই যে ফার্স্ট বেঞ্চি। তো দেখা যেত ওই যে আমার ফ্রেন্ডটা সারাক্ষণ এই পেন দিয়ে, তো এই জিনিসটা আচ্ছা। মানে পেন হাতে দেখলে বুঝতো যে আমরা মনে হয় যে আমরা কোনো আওয়াজ হলে আমাদের দিয়ে তাকাতো যে হয়তো ও আওয়াজ করছে, এরকম একটা। তো গান শোনা নিয়ে না, ওই যে চুলের কথা বললাম, চুল নিয়ে প্রবলেম পড়েছিলাম। আচ্ছা। তো সেটাই আসলে ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, আর্টসেলের থার্ড অ্যালবাম, এটা নিয়ে এত ট্রোলস, এত কৌতূহল, এত এক্সাইটমেন্ট, মানে জাস্ট বলার মতো না। আই হোপ আপনিও ভাই সেটা জানেন, আপনারা সকলেই জানেন সেটা নিয়ে। রিসেন্টলি ভাই আপনি একটা কমেন্ট করেছিলেন যে আমি আর্টসেলের থার্ড অ্যালবাম নিয়ে কাজ করছি। সেটা নিয়েও ভাই অনেকটা আসলে তোলপাড় হয়ে গেছে, আর্টসেলের থার্ড অ্যালবাম আসছে বা কবে আসছে। তো ভাই এক্স্যাক্টলি আমরা আর্টসেলের থার্ড অ্যালবামটা কবে নাগাদ পেতে পারি আপনার কাছে কি মনে হয়? আর্টসেলের অ্যালবাম, হ্যাঁ আর্টসেলের অ্যালবাম নিয়ে অনেক কথা হয়েছে, অনেক বছর চলে গেছে। 3 মাস হ্যাঁ, পর যার চলে জন্য আসবে, 3 মাস। তো যেটা হয় যে আমরা জয়েন করার পরে, কিন্তু আমি জয়েন করার পরে আবার আমরা এটা নিয়ে যে যেহেতু অ্যালবামটা অনেকদিন ধরে ডিউ আছে, সেটা কাজ আগে শেষ করতে হবে, কিন্তু এর তার মধ্যে আবার চলে আসলো যে 20 বছর পূর্তি প্রোগ্রামটা আর্টসেলের। তো তখন আমরা কিন্তু অ্যালবামের কাজটাই করছিলাম। এখন কি হয় যে দুইটাই কিন্তু বড় ব্যাপার, মানে 20 ইয়ার সেলিব্রেশন কিন্তু অনেক বড় একটা অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম। এটা এরকম শো কিন্তু আর্টসেলও আগে করেনি লাইভ, এতগুলো গান। আমরা কিন্তু 35টা গান করেছিলাম শোতে। আর আপনার সাথে আর্টসেল অন্যান্য অনেক কখনো ব্যান্ড, বড় এতগুলা, টপ ব্যান্ডও বাজিয়েছে। হ্যাঁ আমরা নতুন যারা আপকামিং ভালো করছে এখন তাদেরকেও আমরা বলেছি, কারণ এখানে আসলে ফ্লোর দেওয়ার ব্যাপার না, সবাই সবাইকে আমরা যদি নতুনদের জায়গা করে না দিই তাহলে নতুনরা আসবে না। তো যেন আমরা চেয়েছি যে যারা আর্টসেলের ফ্যান এবং আর্টসেলের গান করে তারাও এখানে আমাদের সাথে গান করুক, তো এরকম তারাও গান করেছে আমাদের সাথে, প্লাস আমাদের যারা সাথী ছিল, যারা আমরা একসাথে মিউজিক করতাম, তারাও আমাদের সাথে কিন্তু অ্যাপ্রিয়েট করেছে, তারা জয়েন করেছে, তো এক একজন এক একটা গানে পার্টিসিপেট করেছে। তো এটা যেহেতু অনেক বড় ব্যাপার ছিল, তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা আর্টসেলের অ্যালবামটা তো কাজ হচ্ছে, তার চেয়ে এটার গুরুত্ব অনেক, কারণ এটা তো আর বারবার হবে না। তো একদিন কনসার্ট হবে, সবাই এনজয় করবো, অনেকগুলা গান হবে। তো আর্টসেলের 35টা গানের টার্গেট, এটা একটা মানে কি বলবো, মানে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তো সেটাকে আমরা আল্লাহর রহমতে পার করে আসছি। এটা শোটাও ভালো হয়েছে অনেক, ফ্যানরাও সবাই সাপোর্ট দিয়েছে আমাদের। তো তখন আর কি আমরা অ্যালবামটা ওই কনসার্টের পরে আবার কিন্তু কাজ ধরেছি থার্ড অ্যালবামের। আচ্ছা। তো সাজুর ড্রামসের কাজ 90% শেষ, 95% বলা যায়। বেজের কাজ 90% শেষ। বাকি ছিল হচ্ছে লিঙ্কনের ভয়েস, মানে গানগুলোর গাওয়া, আর হচ্ছে আমার বাজানো, প্লেইং। সো আমার বাজানো ইতিমধ্যে আমি সংসার অলরেডি রিলিজ হয়ে গেছে। স্পর্শের অনুভূতি আগে রিলিজ হয়েছিল, ওখানে আমি বাজিয়ে দিয়েছি আমার গিটার, ওটা এখনো আমার গিটারটা রিলিজ হয়নি। প্লাস অবিমিশ্রতা, সেটাও আগে রিলিজ গান। 3টা গান আগে, 2টা গান আগে রিলিজ হয়েছিল, আরেকটা আমি আসার পরে রিলিজ হলো, একদম নতুন পুরোপুরি। বাকিগুলা কাজ করছি এখন, কাজ করে এখন আবার মাঝখানে চলে আসলো এই যে কোভিড-19। তো যার ফলে এখন হচ্ছে কি আমাদের মানে একসাথে হওয়া তো আর হচ্ছে না, তো আমরা স্টুডিওতে যেতে পারছি না। তো যার যার বাসায় আমরা প্র্যাকটিস করছি। তো আমাদের ইচ্ছা হচ্ছে যে এই লকডাউনটা শেষ হলে আমরা নেমে আবার রেকর্ডিং কাজ শেষ করে ফেলবো। সো এটা যেহেতু লং ইনশাআল্লাহ। ডিউ, এটাতে আমরা আর ডিলে করব না। এবং আমাদের প্ল্যান হচ্ছে, আমরা এই জন্য কিছু জানাচ্ছি না আসলে। এর আগে আর্টসেল অনেকবার বলেছে যে আসছে, যেটা তুমি বললা যে ঈদের তিন পরে মাস পর অ্যালবাম বা চলে আসবে। 3 মাস পরে অ্যালবাম। তো এই জন্য এর আগে সংশয় যখন আমরা রিলিজ করেছিলাম তখন আমি তো বলিনি কিছু, না বলেই হুট করে রিলিজ করে দিয়েছিলাম। তো এই অ্যালবামটা জয় কিন্তু বাংলা হুট করে কনসার্টের দিন আসবে। ভাই মোস্ট প্রবাবলি অ্যানাউন্স করেছিল, সেজান ভাই মোস্ট প্রবাবলি অ্যানাউন্স করেছিল যে সংশয় আসছে। হ্যাঁ, জয় বাংলাতে। তো জয় বাংলার দিনই কিন্তু আমরা লঞ্চ করেছিলাম। তো অ্যালবামটাও হয়তো হুট করে চলে আসবে। জাস্ট আমরা এখন কাজ করছি, তবে বাসায় কাজ করছি। আমার যেমন বাসায় হোম স্টুডিও আছে, তো আমি আমার কাজগুলো করে ফেলছি আর কি। তো আমার কাজগুলো আগাচ্ছি। So okay, so I think now we can be little bit hopeful. আচ্ছা ভাই, so একটু গিটার লেসন নিয়ে কথা বলতে চাই ভাই। দেখা যাচ্ছে যে বাংলাদেশে ভাই যারা গিটারিস্ট আছেন সকলেই ভাই গিটার শেখায়, বাট সেটা ভাই পার্সোনালি স্টুডেন্টদের বাসায় নিয়ে গিটার শেখায় বা যে যেভাবে শেখায়। বাট আপনি ভাই যেটা হচ্ছে যে ইউটিউবে গিটার লেসন দিচ্ছেন অনেকদিন ধরে, যেটা দিয়ে আসলে অনেকেই বলছে অনেক উপকৃত হচ্ছে, তারা অনেক বেনিফিট পাচ্ছে। তো এই প্ল্যানটা ফার্স্টে কখন আসবে যে লাইক ইউটিউবে গিটার লেসন দেওয়ার জন্য? এইটাও বলা যায় যে আমার আসলে অনেক
আমার ক্যারিয়ার কিন্তু দুইটা ক্যারিয়ার। একটা হচ্ছে আমার কর্পোরেট ক্যারিয়ার, যেটা আমি আমার কর্পোরেট লাইফ প্রথম থেকেই ছিল। আমি পাস করার পরে, মাস্টার্স পাস করার পরে, মানে কি বলে, এমবিএ করার পর থেকে আমি এমবিএ করার আগে থেকে আমি জব করছিলাম, যদিও সেটা পার্ট টাইম ছিল। কিন্তু এমবিএ করার পরে আমি ফুল টাইম কর্পোরেট জব করছি। আচ্ছা। প্রথমে আমি আমি রবিতে ছিলাম। রবিতে আমার প্রায় 7.5 বছরের উপরে ব্র্যান্ড ম্যানেজার ছিলাম রবির। তো রবি লঞ্চ করা কিন্তু আমরা একটা টিম একসাথে কাজ করেছি লঞ্চিং এ। আমি একটেল আমলে জয়েন করেছিলাম। তো একটেল, রবি এগুলা কাজ করছি। তো এখন আহ, যেটা হয় যে আমি যেহেতু জব করছি, জবের সময় আমার অনেক রিকোয়েস্ট আসে স্টুডেন্টদের যে ভাইয়া এটা এটা কি, এরকম অনেক কিছু জানতে চায়, অনেক কোয়েরি থাকে বা শিখতে চায় আসলে। মানে আমার খারাপ লাগে কি যে আমাকে প্রতিদিনই ইনবক্সে অনেকেই ভাইয়া প্লিজ এটা বলেন, ভাইয়া 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 ভাইয়া, মানে এরকম লিস্ট, অনেক ভাইয়া এরকম রিকোয়েস্ট, আচ্ছা। এত রিকোয়েস্ট আসে। তো এগুলো আসলে আমার নিজের কাছে খারাপ লাগে যে এরা আসলে শিখতে পারছে না, বা এরা এই নলেজ এরা কিভাবে এদের কাছে পৌঁছাতে পারি আমি। ওইখান থেকেই চিন্তা করতে করতে আমার মাথায় আসলে, আচ্ছা, যাদেরকে আমি শিখাতে পারছি না, যারা আমার কাছে আসতে পেরেছে, কিছু স্টুডেন্ট আমি শিখিয়েছি বাসায়, তারা তো পারলো, কিন্তু যারা পারছে না বা যারা ঢাকার বাইরে থাকে, বিভিন্ন জায়গায় আছে ছড়িয়ে ছিটিয়ে, তারা কিভাবে শিখবে? তাদের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে অনলাইন। তো অনলাইনে যদি অনেকে আমাকে বলেছে যে ভাই অনলাইনে ক্লাস নেন, মানে লাইভ ক্লাস নাও, তো সেটাও আসলে আমার সময় হয় না সেরকম। তো আমি তখন ভাবলাম যে আমি যেভাবে ক্লাস নিব, আমি যদি সেইটাকে ইউটিউবে দিয়ে দিই, আচ্ছা। তাহলে তো সবাই ইজিলি শিখতে পারবে। এই জন্য আমি ইউটিউবে আসলে রেগুলারলি সিরিয়ালি দিচ্ছি লেসন গুলা। যে আমি চিন্তা করছি যে একটা জিরো লেভেলে আছে একজন, যে গিটার কখনো ধরেইনি, সে যদি গিটারটা কিনে শিখতে চায়, তাহলে কি ফলো করবে। তো আমি ওভাবেই দিচ্ছি। আমার কাছে এখনো অনেক অনেক রিকোয়েস্ট আছে যে ভাই এটা জানতে চাই। আমি স্কিপ করছি না আসলে। মানে আমি যদি মাঝখান থেকে স্কিপ করে চলে যাই, তাহলে যারা শিখছে তারা আবার পাজল হয়ে যাবে। কারণ রেগুলারলি যদি সিরিয়ালি না যায়, তাহলে কিন্তু শেখাটা হবে না। প্লাস ইউটিউবে কিন্তু বাইরের অনেক ভিডিও আছে, ইংলিশ ভিডিও আছে, হ্যাঁ, ফরেনারদের অনেক ভিডিও আছে, কিন্তু ওগুলো আসলে রেগুলার বা সিরিয়াল না। তো আচ্ছা। একটা কেউ যদি চিন্তা করে যে আমি একদম A to Z শিখতে চাই, যেভাবে গেলে আমার গিটারটা শেখাটা প্রপার হবে, তো আমি ওভাবেই চাচ্ছি। তো ওভাবেই আমি ভিডিওগুলো দিচ্ছি, লেসনগুলো, এবং বাংলায় দিচ্ছি যাতে সবাই বুঝতে পারে। যে হয়তো ইংলিশে কারো প্রবলেম থাকতে পারে, এই জন্যই আসলে আহ, বাংলায় বলাটাও কিন্তু অনেক টাফ। কারণ আমরা যেগুলো ওয়েস্টার্ন স্কেল টেল ইউজ করি, ওগুলো সব তো নাম ইংলিশ। তো অনেক টার্ম আছে যে বাংলা করা যায় না, তারপরে চেষ্টা করি যতটুকু সম্ভব পুরাটাই বাংলায় করতে। তো এখান থেকে অলরাইট ভাইয়া, চিন্তাটা আসলে আসে। আমরা আমাদের পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম লাস্ট কোয়েশ্চেন ভাইয়া, যেটা যারা ভাই ইয়াং গিটারিস্ট আছে, যারা গিটার বাজাতে চায় বা গিটার বাজানো শিখতে চায় বা ফিউচারে গিটারিস্ট হতে চায়, তাদের উদ্দেশ্যে ভাই আপনার কি টিপস থাকবে? আমার যদি আমি যেটা বিশ্বাস করি যে, যেটা বললাম যে জনরা বেস মিউজিশিয়ান হতে হবে না। মানে জনরা বেস মিউজিশিয়ান হলে হয় কি যে একটা ফিক্স জায়গায় আটকে থাকতে হবে, লিমিটেড হয়ে যায় জিনিসটা। যে আমি শুধু রক গান শুনবো, হ্যাঁ, মিউজিক, সব মিউজিকই যেটা শুনতে ভালো লাগে, সব মিউজিক হতে আছে, সব মিউজিক শুনতে হবে। অবশ্যই সেটা সব মিউজিক আমাকে ভালো লাগতে হবে সেমন কোনো কথা নেই, কিন্তু নিজেকে যাতে আগে থেকে আটকে না দিই, সব টাইপ মিউজিক শোনার চেষ্টা করি। এবং বেশি বেশি করে বাংলা গান শুনি, কারণ আমাদের বাংলা গানটার অনেক প্রচার দরকার। বেশি বেশি করে বাংলা গান শুনি, আমাদের বাংলাদেশি আর্টিস্টদের প্রমোট করতে শিখি। কারণ আমরা যদি আমাদের আর্টিস্টদের না গান শুনি, বা তাদের গান যদি কিনে না শুনি, এই কেনার ব্যাপার একটা, সেটা সেটা বলতে চাই বেশি জোর দিয়ে। কারণ বাইরে কি হয়, বাইরে সবাই কিন্তু ওই যে অ্যাপল স্টোর থেকে বা এরকম গান কিনে শুনে, তো আর্টিস্টরা সেখান থেকে একটা রেমুনারেশন পায় বা রয়্যালটি পায়। তো এই জিনিসটাই কিন্তু আর্টিস্টকে বাঁচায় রাখে বা অনুপ্রেরণা দেয়। যে কারণ আর্টিস্টরা তো, আমার মনে করো যে আমি তো কর্পোরেট সাইডে আছি, আবার মিউজিক করছি। আমার যদি এরকম বাংলা সিস্টেম থাকতো যে আমি শুধু মিউজিক করে চলতে পারতাম, আমার যদি প্রপার রয়্যালটি পেতাম, তাহলে কি হতো, আমার কিন্তু এই কর্পোরেট সাইডে যে আমি টাইমটা দিচ্ছি, ফুল টাইমটাই আমি মিউজিকে দিতাম। তখন কি হতো, আমার দেওয়া মিউজিকে লাগবে। কিন্তু আমি আরো বেশি বেশি কি বলে যে অ্যালবামের কথা আসছে, তখন আমি এই অ্যালবাম টালবাম কোনো ব্যাপারে ছিল না, কাজ করতাম বেশি বেশি করে। কিন্তু এখন কি হচ্ছে, আমার চিন্তা করছে যে আচ্ছা, চিন্তা করতে হচ্ছে যে আমার তো জব করতে হবে, আমার 5 দিন চলে যাচ্ছে আমার অফিসের পিছনে। তো মিউজিক কিন্তু তখন আটকে থাকছে। মিউজিক হচ্ছে কবে, হয়তো ফ্রাইডে বা স্যাটারডে কোনো একটা টাইমে, একটা পার্শিয়াল টাইম। এটাই বলবো যে শ্রোতাদেরকে যে, বা আপকামিং যারা শিখতে চাচ্ছে মিউজিক, সব টাইপের মিউজিক শুনি আমরা, এবং বাংলা মিউজিককে প্রমোট করি, বাংলাদেশি আর্টিস্টদের প্রমোট করি, বাংলাদেশি আর্টিস্টদের গান কিনে শুনি।
অলরাইট ভাই, একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসছে, এটা একটু অ্যাড করতে চাইবো ভাই। জিজ্ঞেস করেছে একজন, ফিওনা ড্রামস এর প্রোগ্রেস কেমন হচ্ছে। ওর ব্যাপারে ভাই, ওর ব্যাপারে আমার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল। আপনার সাথে ড্রামস এর একটা ভিডিও তো ফেসবুকে ভাই ভাইরাল হয়েছে কিছুদিন আগে। তার আগে আলিফাপুর সাথে ভাই একটা ভিডিও দেখেছি যেখানে উকুলেলে প্লে করছিল। তো ভাই ফিওনা কি ফিউচার মিউজিকের দিকে আসতে যাচ্ছে নাকি আপনাদের কি ইচ্ছে? এখন কি হয় যে ওর যেহেতু আমাদের ব্লাডে যেহেতু আমাদের ব্লাডে মিউজিক আছে, তো এটা ওর কাছে পাস হয়ে গেছে অলরেডি। ওকে আমরা কোনো প্রেশার দেই না। ও যদি চায় মিউজিক করতে মিউজিক করবে, ও যদি মিউজিক করতে না চায় তাহলেও কোনো সমস্যা নেই। মিউজিক করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ও আসলে এটা অলরেডি ওর ব্লাডে আছে। ও গান গায়, ওর ইচ্ছা। ওর মা ওকে পিয়ানো ক্লাসে ভর্তি করে দিয়েছে, ও পিয়ানো শিখছে। আর উকুলেলেটা আমি কিনে দিয়েছি, উকুলেলে বাজাচ্ছে। আর ওর ইচ্ছা হচ্ছে নিজের থেকে ড্রামস শেখার। তো ওর যেহেতু ড্রাম শেখার ইচ্ছা ছিল, এই জন্য আমি ওকে ড্রামসটা কিনে দিয়েছি। এখন এখন ইটস আপ টু হার যে ও কোন দিকে যাবে। অলরাইট ভাইয়া, সো বেস্ট উইশেস ফর ফিওনা এন্ড আপনার জন্য। হোপফুলি আর্টসেলের 4 অ্যালবাম খুবই শীঘ্রই বের হয়ে আসবে এন্ড এই প্যান্ডেমিকটা খুবই দ্রুত কেটে যাবে। থ্যাঙ্কস আ লট ভাই এগেইন ফর জয়নিং উইথ আস। আজকে আমরা খুবই ভালো একটা ইন্টারভিউ সেশন কাটিয়েছি। আপনাকে আবারও ভাই ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আর উইলসের সবার জন্য শুভেচ্ছা, আর উইলিয়ামসদের জন্য শুভেচ্ছা। আমরা যেখানে যেই উইলিয়ামসরা আছি, লুকিয়ে আছি, তারা যেন সবাই সামনে চলে আসি। এবং এখন ফেসবুকের যুগ, তো এখন আমরা সবাই সবাইকে খুঁজে পাচ্ছি। আমাদের এইটাও মানে এটা আমরা আসলে বলে বোঝানো সম্ভব না, এটা তুমিও বুঝবে যে একটা উইলিয়ামস আরেকটা উইলিয়ামসকে কিভাবে দেখে। মানে আমরা অবশ্যই কিন্তু অবশ্যই। কোনোভাবে যখন কোথাও উইলসের নামটা শুনি, আমাদের নিজেদেরই কিন্তু মানে প্রাউড ফিল হয় যে হ্যাঁ, আমার আরেকটা ফ্রেন্ড বা আমাদের স্কুলের একজন নাম করছে বা এখানে আছে। তো এভাবে কিন্তু সবাই সবাইকে খুঁজে পাচ্ছি। তো আমরা যতদিন আছি সবাই সবাই ছড়ে ছিটে আছি, সবাই একসাথে হবো ইনশাল্লাহ। এই এই উইলিয়ামস পেজ, হ্যালো উইলিয়ামস আছে, আমাদের উইলসের অনেকগুলো পেজ আছে, সবাই আছে এর মধ্যে। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।